অনলাইন শিক্ষাক্রমে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হোসাইন উদ্দিন, সহকারী শিক্ষক, রামলী আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক প্রকৃতি ও প্রত্যয় নিয়ে। চলা শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে দেখব প্রত্যয় কাকে বলে। আর প্রত্যয় এবং বিভক্তি দুইটার সংজ্ঞায় কিন্তু একই। প্রত্যয় হল শব্দের সাথে যুক্ত অতিরিক্ত অংশ, যে অংশটি অর্থহীন হয়। অর্থাৎ শব্দের সাথে যুক্ত অর্থহীন অতিরিক্ত অংশকেই প্রত্যয় বলে। ঠিক একই সংজ্ঞায় বলতে পারি শব্দের সাথে যুক্ত অতিরিক্ত অর্থহীন অংশকেই বিভক্তি বলে। প্রিয় শিক্ষার্থীরা, বিভক্তি আর প্রত্যয়ের মধ্যে আমরা পার্থক্য কিভাবে নির্ণয় করব, চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি। যেমনটা আমি যদি লিখি এই কলম কালি আছে, আবার লিখলাম আমি কলম খাই। প্রিয় শিক্ষার্থীরা, একটু উদ্ভট লাগছে তাই না? আমি কলম খাই, এই কলম খালি আছে। এখানে মূলত শব্দগত কোনো ভুল নেই, তবে পদগত পদের যথাযথ বিন্যাসগত একটি ভুল রয়েছে। যাই হোক, আমরা যখন এটাকে যখন আমরা পরিবর্তন করব, কলম, এই কলম খালি আছে, আমরা যদি এটাকে এ বানিয়ে দিই, এখন হয়ে গেল এই কলমে কালি আছে। অর্থাৎ এখানে হলো কলম যুগ এ। আবার এখানে যখন বলছি আমি কলম খাই, এখানে যদি আমরা রস্বই ই যুক্ত করে দেই, তখন হয় কি কলমি, কলম যুগ ই। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা যখন ই প্রত্যয় যোগ করেছি, কলম থেকে কলমি একটা আলাদা অর্থ, নতুন একটা শব্দ সৃষ্টি হয়েছে। আবার এখানে যখন এ প্রত্যয় যোগ করেছি, এখানে কিন্তু আলাদা কোনো অর্থ সৃষ্টি হয়নি। এখানে যখন আমরা এ যুক্ত করেছি, এখানে নতুন কোনো শব্দ সৃষ্টি হয়নি। তাই আমরা বলবো এখানে এইটা হচ্ছে বিভক্তি, এখানে রস্বইটা হচ্ছে প্রত্যয়। দুটোর মধ্যে পার্থক্য তোমরা কি বুঝতে পারলে? পার্থক্যটা হলো এখানে নতুন শব্দের সাথে নতুন কিছু যুক্ত হয়ে, অতিরিক্ত কিছু যুক্ত হয়ে এখানে নতুন একটা শব্দের সৃষ্টি হয়েছে। এখানেও শব্দের সাথে অর্থহীন অতিরিক্ত কিছু অংশ যুক্ত হয়েছে ঠিক, কিন্তু নতুন কোনো অর্থ সৃষ্টি হয়নি। তাইলে আমরা বুঝতে পারলাম কি প্রত্যয় বলবো আমরা তাকেই অতিরিক্ত অর্থহীন কোনো কিছু যুক্ত হয়ে গেলে নতুন কোনো শব্দের সৃষ্টি করে, তখন সেটা হচ্ছে প্রত্যয়। আর শব্দের সৃষ্টি না করলে সেটা হচ্ছে বিভক্তি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন প্রত্যয় নির্ণয় করব, প্রত্যয় সচরাচর সাধারণত আলাদা শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয় আর বাক্যের সাথে বিভক্তি যুক্ত হয়। তাই আমরা যে এবার আরো কিছু উদাহরণ দেখব, যে উদাহরণের মধ্য দিয়ে তোমরা আরেকটু পরিষ্কার ধারণা পেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি লিখি সরকার যুগ ই সমান হবে সরকারি। আবার যদি আমি লিখি কর যুগ ই সমান করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো প্রত্যয় দেখছি, এখানে রস্বই হচ্ছে প্রত্যয়, এখানে রস্বই হচ্ছে প্রত্যয়। তাইলে প্রকৃতি কোনটা? প্রকৃতি হচ্ছে এটা হচ্ছে প্রকৃতি, সরকার হচ্ছে প্রকৃতি, কল হচ্ছে প্রকৃতি। তাহলে প্রকৃতি কাকে বলে? শব্দের মূলকে বলে প্রকৃতি। তাহলে এখানে সরকারি শব্দটাকে যদি আমরা ভাঙি, তাহলে প্রথম মূল শব্দ পাচ্ছি সরকার, এই সরকার হচ্ছে প্রকৃতি। আর এদিকে কলি থেকে প্রথম
মূল শব্দটা পাচ্ছি আমরা ক, এই কটা হচ্ছে আমাদের জন্য প্রকৃতি। আবার এই প্রকৃতিরও কিন্তু আবার সংজ্ঞা আছে, প্রকৃতিরও কিন্তু আবার প্রকারভেদ রয়েছে। যেমনটা ধরো এই যে আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে নাম শব্দ একটি সরকারি, এই যে সরকার এটা একটা নাম শব্দ, নাম শব্দ অর্থাৎ শব্দের মূল, নাম শব্দের মূলকে বলা হয় প্রাতিপদিক, প্রাতিপদিক। নাম শব্দের মূলকে বলা হয় প্রাতিপদিক, আর এটাকে বলবো আমরা নাম প্রকৃতি, এটাকে বলবো আমরা নাম প্রকৃতি। তো শিক্ষার্থীরা তাহলে যখনই এভাবে আমরা মূল শব্দটা পাবো, আর সেই মূল শব্দটা যদি নাউন দিয়ে হয়, নাম দিয়ে হয়, তাহলে সেটাকে বলবো আমরা নাম প্রকৃতি। আর এই নাম প্রকৃতির অন্য নাম হচ্ছে প্রাতিপদিক। এছাড়াও যখন আমরা নাম প্রকৃতির সাথে যখন প্রত্যয় পাবো, তখন সেটাকে বলবো আমরা তদ্ধিত প্রকৃতি। দুঃখিত, নাম শব্দের সাথে যখন আমরা প্রত্যয় যুক্ত দেখতে পাবো, তখন সেটাকে বলবো আমরা তদ্ধিত প্রত্যয়। আবার করি একটি ক্রিয়াপদ, করি একটি ক্রিয়াপদ, আর এই ক্রিয়াপদের মূল হচ্ছে ক, ক্রিয়াপদের মূল হচ্ছে ক। আর আমরা জানি যে ক্রিয়াপদের মূলকে বলা হয় ধাতু, ক্রিয়াপদের মূলকে বলা হয় ধাতু। আর ধাতুকে কিংবা ক্রিয়াপদের মূলকে আমরা বলবো ক্রিয়া প্রকৃতি। তাহলে এটার অন্য নাম হচ্ছে কি ক্রিয়া প্রকৃতি। তাহলে নাম পদের মূলটা হচ্ছে প্রাতিপদিক, আর ক্রিয়াপদের মূলটা হচ্ছে ধাতু। আর ধাতুযুক্ত শব্দটাকে আমরা বলবো ক্রিয়া প্রকৃতি। আর ক্রিয়াপদের সাথে যখন প্রত্যয় যুক্ত হবে, সেটাকে বলবো আমরা কৃৎ প্রত্যয়, সেটাকে বলবো আমরা কৃৎ প্রত্যয়। অর্থাৎ এটার নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়, এটার নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়, এটার নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর এই এর নাম হচ্ছে কৃৎ প্রত্যয়। কারণটা কি, নাম পদের সাথে যখন অতিরিক্ত অংশ যুক্ত হবে, তখন সেটাকে বলবো আমরা তদ্ধিত প্রত্যয়। আর ক্রিয়াপদের সাথে যখন অতিরিক্ত অংশ যুক্ত হবে, তখন সেটাকে বলবো আমরা কৃৎ প্রত্যয়। আবার এই যে আমরা নামপদ প্লাস অতিরিক্ত বর্ণ বা বর্ণাংশ অর্থহীন শব্দ যুক্ত হয়ে যখন প্রত্যয় যুক্ত হয়ে যখন নতুন একটা শব্দের সৃষ্টি করছে, তখন এক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের বোঝার বিষয় হচ্ছে, এটা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ, এটা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। তদ্ধিতান্ত শব্দ কখন বলবো আমরা, এই তদ্ধিতান্ত শব্দ হচ্ছে যদি নাম প্রকৃতির সাথে নাম প্রত্যয়ের সাথে যুক্ত হয়, তখন সেটা হবে তদ্ধিতান্ত শব্দ। আবার যেটা আমরা ক্রিয়া প্রকৃতি বা কৃৎ প্রত্যয় নির্ণয় করবো, ক্রিয়া প্রকৃতি এবং কৃৎ প্রত্যয়, ক্রিয়া প্রকৃতি এবং কৃৎ প্রত্যয়ের সমন্বয়ে যে নতুন একটা শব্দ যুক্ত হবে, সেটার নাম হচ্ছে কৃদন্ত পদ বা কৃদন্ত শব্দ। এটার নাম হচ্ছে কৃদন্ত পদ বা কৃদন্ত শব্দ। আর এটার নাম হচ্ছে কি তদ্ধিতান্ত শব্দ, তদ্ধিতান্ত শব্দ। আবার যখন আমরা তদ্ধিতান্ত শব্দ কিংবা কৃদন্ত পদ বা কৃদন্ত শব্দ শ্রেণীবিভাগ করার আগে প্রত্যয়যুক্ত যে নতুন শব্দটা পাবো, সেটা হচ্ছে প্রত্যয়ান্ত শব্দ। তাইলে এটা হচ্ছে প্রত্যয়ান্ত শব্দ, আমার এটা হচ্ছে প্রত্যয়ান্ত শব্দ। এই প্রত্যয়ান্ত শব্দকে যখন আমরা আবার শ্রেণীবিভাগ করব, তখন দেখব ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে যখন হবে, তখন আবার প্রত্যয়ান্ত শব্দের মধ্যে এটা হয়ে যাবে কৃদন্ত পদ বা কৃদন্ত শব্দ। আবার যখন সেটা নাম পদের সাথে যুক্ত হয়ে হবে, তখন প্রত্যয়ান্ত শব্দটাকে বলবো আমরা তদ্ধিতান্ত শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যে প্রকৃতি এবং প্রত্যয় কি বুঝতে পেরেছো। আর ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো প্রত্যয় হচ্ছে দুই প্রকার, কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। আমরাও সেই কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের ব্যাখ্যা বিশ্লেষণ দেখেছি। আবার তদ্ধিত প্রত্যয় আবার তিন প্রকার, বাংলা, বিদেশি এবং সংস্কৃত। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যে ক্রিয়াপদের মূলটাকে ধাতু বলছি, এই ধাতুকে এই চিহ্ন দ্বারা বোঝানো হয়। তো তাই তোমরা অনেক সময় দেখতে পারবে চল যুগ অন সমান চলন। তো পরীক্ষায়
অনেক সময় এটা যে ধাতু ধাতু বোঝানোর জন্য এই চিহ্নটি কিন্তু ব্যবহার করা হয়। তাহলে পরীক্ষার সময় তোমাদের প্রশ্ন আসে যে নিচের কোন চিহ্নটি দ্বারা ধাতু বোঝানো হয় বা নিচের কোনটি ধাতু চিহ্ন, তখন তোমরা এই চিহ্নটা খুঁজে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো প্রকৃতি কি, প্রত্যয় কি, আবার প্রত্যয় কয় প্রকার, আবার প্রত্যয় প্রকারভেদের মধ্যে তদ্ধিত প্রত্যয় কয় প্রকার। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটু যদি তোমাদেরকে আমি সারসংক্ষেপ করে আজকের ক্লাসটা যদি তুলে দিতে চাই, তাহলে অবশ্যই আমাকে বলতে হবে প্রকৃতি হচ্ছে শব্দের মূল, আর সেই শব্দের মূলটা যদি নাম প্রকৃতি হয় তখন সেটাকে আমরা প্রাতিপদিক বলবো বা নাম প্রকৃতি বলবো। আর নাম প্রকৃতির সাথে যদি কোনো প্রত্যয় যুক্ত দেখতে পাই সেই প্রত্যয়কে বলবো আমরা তদ্ধিত প্রত্যয়। আবার ক্রিয়াপদের মূলটাকে আমরা বলবো ধাতু, আর এই ধাতুকে বলবো আমরা ক্রিয়া প্রকৃতি, আর ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে আমরা বলি কৃত প্রত্যয়। তাহলে ক্রিয়া প্রকৃতি যোগ কৃত প্রত্যয় সমন্বয়ে যে নতুন একটা শব্দ পাবো সেই শব্দটাকে আমরা বলবো কৃদন্ত পদ বা কৃদন্ত শব্দ। আবার নাম প্রকৃতি কিংবা প্রাতিপদিকের সাথে যে অতিরিক্ত অংশ আমরা যুক্ত দেখতে পাবো, অর্থাৎ যে প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন শব্দ দেখতে পাবো সেটাকে বলবো আমরা তদ্ধিতান্ত শব্দ। আবার যে নাম প্রকৃতি কিংবা ক্রিয়া প্রকৃতি যাই হোক না কেন, এগুলোর সাথে যখন কোনো প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেই শব্দটাকে আমরা আবার যে প্রত্যয়ান্ত শব্দ বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আজ এতটুকুই। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।